বরন্তি পুরুলিয়ার পাহাড়ি অঞ্চলের কোলে মূল পুরুলিয়া শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম হলো এই বরন্তি। মূলত এখানে শীতকালেই মানুষের সমাগম হয় সব থেকে বেশি। তবে বর্ষাকালে পুরুলিয়া বা বাঁকুড়ার এই পাহাড়ি জঙ্গল হয়ে থাকে সবুজে সবুজ। তাই এই সবুজকে দেখতেই 15ই আগস্টের ছুটির দিনে আমরা চললাম বরন্তি এবং গড় পঞ্চকুটের উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম দুর্গাপুর ব্যারেজ। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আজ আমাদের ভারতবর্ষের ৭৭তম স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবস উপলক্ষেই আজ পুরো দেশ জুড়ে সরকারি ছুটি। আর ঠিক সেই কারণেই আজ আমাদেরও ছুটি। যারা সাধারণত চাকরি বাকরি করে তারা এই ছুটির দিনটাকে মিস করতে চায় না, চায় কোনো না কোনো জায়গায় একটু ঘুরতে গিয়ে সেইখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য বা নিজেদের যে মেন্টাল স্যাটিসফ্যাকশান সেটা একটুখানি করে নিতে। তো সেই কারণেই আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বরন্তির উদ্দেশ্যে। বরন্তি জাস্ট ইউটিউবেই দেখেছি যে খুব সুন্দর জায়গাটা বরন্তি রয়েছে, আর তার আশেপাশে গড় পঞ্চকুট, মাইথন, পাঞ্চেত, জয়চণ্ডী পাহাড় এই সবগুলোই আশেপাশ দিয়ে দেখা যায়। তো আমরা অত দূর যাবো না, কেননা মাইথন বা পাঞ্চেতের ভিডিও এর আগে আমার এই চ্যানেলে চলে এসছে এবং সেই সমস্ত জায়গায় আমি ঘুরে এসেছি। তো সেইখানে যাব না। আজকের আমার মেন ডেস্টিনেশন দুটো, সেটা হচ্ছে বরন্তি আর একটা হচ্ছে গড় পঞ্চকুট। তো বরন্তি এখান থেকে মোটামুটি 70 কিলোমিটারের মতো, আর গড় পঞ্চকুট হচ্ছে প্রায় 80 কিলোমিটারের মতো, 80-85 কিলোমিটারের মতো। তো প্রথমে বরন্তি ডেস্টিনেশন, বরন্তি গিয়ে যদি দেখি যে সব ঠিকঠাক আছে, শরীর সব ঠিকঠাক আছে, তারপরে যাব গড় পঞ্চকুট। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, জার্নিটা শুরু করি। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুর ব্যারেজ, আর এইখান থেকেই আমাদের আজকের ব্লগ শুরু হচ্ছে। বরন্তি, গড় পঞ্চকুট, মাইথন, পাঞ্চেত, জয়চণ্ডী পাহাড় সব মোটামুটি পাশাপাশি অবস্থিত। আপনারা যদি চান তো এই সব জায়গায় একই সাথে দেখে নিতে পারেন। তবে এর জন্য আপনাকে একটা রাত বরন্তিতে কাটাতে হবে। রাত কোথায় কাটাবেন, কি খাবেন, হোমস্টের ভাড়া কত, এই সবই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। তবে তার জন্য পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে। দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় 26 কিলোমিটার পথ চলে এই মুহূর্তে আমরা রয়েছি দুর্লভপুর মোড়ে। এই হচ্ছে দুর্লভপুরের মানে যে মোড়টা, আর এই সাইডে চলে যাচ্ছে রানীগঞ্জ, আসানসোল, আর এই বাঁ দিকে চলে যাচ্ছে হচ্ছে শুশুনিয়া, বরন্তি, এই সমস্ত সাইডগুলো। যারা রানীগঞ্জ থেকে বাই বাইক বা বাই কার বরন্তি যেতে চান তারা কিন্তু অবশ্যই এই রাস্তাটা ধরতে পারেন। তাদের কিন্তু দুর্গাপুর ঘুরে আসার কোনো দরকার নেই। তবে এই রাস্তাটা আমি যেটুকু শুনেছি এই রাস্তাটা খুব জ্যাম হয়। তো চলুন বাকি রাস্তাটা কভার করা যাক। যারা রেলপথে বরন্তি আসতে চান তারা নিজেদের সুবিধা মতো ট্রেন ধরে আসানসোল স্টেশন এসে সেখান থেকে আসানসোল আদ্রা লোকাল ধরে মুরাড্ডি স্টেশনে নামবেন এবং সেখান থেকে ভাড়া গাড়ি বা টোটো ধরে বরন্তি বা গড় পঞ্চকুট পৌঁছে যেতে পারেন। তবে এক্ষেত্রে ভাড়া গাড়িতে আপনাকে বেশ কিছু টাকা গুনতে হবে। আপনারা যদি কেউ শুশুনিয়া বা বরন্তি বা এই টাইপের জায়গাগুলো ঘুরতে যান না, মানে বাঁকুড়া সাইডের জায়গাগুলো ঘুরতে যান, তাহলে অধিকাংশ মানুষই কিন্তু শীতকালে যায়, কেননা ওগুলো পিকনিক স্পট। শীতকালে বেশিরভাগ মানুষ ওখানে যাওয়া পছন্দ করে। কিন্তু যারা বর্ষাকালে এই সমস্ত জায়গায় যাননি তারা একবার বর্ষাকালে এই সমস্ত জায়গা কিন্তু ঘুরে আসতে পারেন। চারিদিকে এত সবুজ আপনি দেখতে পাবেন না, মানে চোখ আপনার জুড়িয়ে যাবে। এবার এইখানে চারিদিকে সবুজটা একবার দেখুন। এখন এই সবুজ দেখে অনেকেই হয়তো বলবেন এ তো শুধুই জঙ্গল। তবে যারা প্রকৃতি ভালোবাসেন তারা বুঝবেন এই জঙ্গলের এই সবুজ রং কতটা দৃষ্টি আকর্ষণ, কতটা মনোমুগ্ধকর। অধিকাংশ মানুষই পাহাড়ে যায়, মানে পাহাড় বলতে ঠিক পাহাড় দার্জিলিং, গ্যাংটক এই টাইপের পাহাড় না। আমাদের বাঁকুড়া সাইডে যে সমস্ত পাহাড়গুলো রয়েছে, যেরকম শুশুনিয়া হয়ে গেল, বরন্তি, তারপরে হচ্ছে মামা ভাগ্নে, তারপরে জয়চণ্ডী, এই সমস্ত পাহাড়গুলোতে যারা যায় না তারা অধিকাংশ মানুষই শীতকালে যায়। কিন্তু শীতকালে গেলে তারা বর্ষাকালের যে একটা দৃষ্টি আকর্ষণ শোভা সেইটা থেকে কিন্তু বঞ্চিত হয়। তাই আপনারা এই সমস্ত জায়গাগুলো একবার বর্ষাকালে ভ্রমণ করুন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। ভারত মাতা কি
স্বাধীনতা দিবস। আর এই দিনে স্কুলের কচিকাচারা এই স্বাধীনতা দিবস পালন করবে না, তাই কি হয়? তাই একদল কচিকাচাকে রাস্তায় দেখতে পেয়ে নিজের অজান্তেই গাড়িটা থামিয়ে ফেলেছিলাম আর ডুব দিয়েছিলাম নিজের শৈশবের স্মৃতিতে। একটা সময় আমরাও এরকম জাতীয় পতাকা হাতে নিয়ে দেশমাতার বন্দনায় একসাথে মেতে উঠতাম। এখন যে জায়গাটায় রয়েছে সেটা হচ্ছে কুস্তল মোড়, আর এইখান থেকে বাদিকে চলে যাচ্ছে হচ্ছে শুশুনিয়া। শুশুনিয়ার ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমার প্লেলিস্টে আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। শুশুনিয়ার বিভিন্ন না জানা তথ্য কিন্তু সেইখানে রয়েছে, সঙ্গে রয়েছে আমার একটা স্যার, সেই স্যারই শুশুনিয়া সম্পর্কে বিভিন্ন কথা বলেছে। যাই হোক, বাদিকে চলে যাচ্ছে শুশুনিয়া। শুশুনিয়া তো আমরা যাবো না, আমরা যাবো বরন্তি। আর বরন্তি যেতে গেলে আমাদেরকে চলে যেতে হবে একদম সোজা রাস্তা ধরে। এখনও মোটামুটি 30 কিলোমিটারের মতো পথ বাকি রয়েছে, আর যেতে মোটামুটি টাইম লাগবে হচ্ছে 45 মিনিট। তো আর বেশি কথা বাড়াবো না, কেননা এইখানে যদি বেশি কথা বাড়াই ওইখানে গিয়ে হয়তো আমাদের দেরি হয়ে যাবে। তো একদম এবার ডাইরেক্ট বরন্তি যাব, বরন্তি গিয়েই আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আজি ভাল করিয়া বাগান রে তোরা সুন্দরী কমলা নাথে। আজি ভাল করিয়া বাগান রে তোরা সুন্দরী কমলা নাথে। বরন্তি যাওয়ার পথে আপনাকে পেরোতে হবে এরকম সবুজে মোড়া কিছু রাস্তা, সঙ্গে পেরোতে হবে কিন্তু একটা গ্রাম। তবে গ্রামের মধ্যে দিয়ে যদি নিজের গাড়ি চালিয়ে যান তবে অবশ্যই গাড়ি খুব আস্তে এবং সাবধানে চালাবেন, কারণ এখানকার ছোট ছোট বাচ্চাগুলো রাস্তার মধ্যেই সবসময় খেলা করে, সঙ্গে গবাদি পশু তো রয়েছেই। তাই আপনার সঙ্গে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটুক এটা কখনোই কাম্য নয়। বরন্তিতে মূলত এই লেকটাই পর্যটকদের মূল আকর্ষণ। তবে বর্ষাকাল হওয়ায় মানুষের সমাগম এখানে এখন একদমই নেই। স্থানীয় কিছু মানুষজনের কাছ থেকে জানতে পারলাম 31শে ডিসেম্বর থেকে বরন্তি নিজের প্রাণ ফিরে পায়। মানুষের সমাগম তো হয়ই, সঙ্গে বসে বিভিন্ন দোকান। তবে বর্তমানে এখানে একটা গভর্নমেন্ট হোমস্টে আছে, যেখানে আপনি আপনার সমস্ত ক্লান্তি কাটাতে 2 দিন নির্ঝঞ্ঝাটে প্রকৃতির কোলে কাটাতে পারেন। এই মুহূর্তে আমরা রয়েছি বরন্তিতে। দুর্গাপুর থেকে প্রায় 72 কিলোমিটার পথ জার্নি করে আমরা বরন্তি এসে পৌঁছালাম বেলা প্রায় 11টা 15 নাগাদ। এইবারে আমরা যেহেতু রাস্তায় দাঁড়াতে এসেছি সেই কারণে আমাদের লেট হলো। আপনারা থ্রু যেহেতু আসবেন, আমি দুর্গাপুর থেকে ডিস্টেন্সটা বলছি, থ্রু আসলে আপনাদের কিন্তু টাইমটা আর হয়তো আধা ঘন্টা কম লাগতে পারে। আমরা প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু ভিডিও নিয়ে তারপরে এসেছি। যাই হোক, এইখানে না এই বর্ষাকালে কোনো রকম কোনো মেলা বা কোনো কিছু বসেনি, শুধুমাত্র ওই লেকটাই রয়েছে দেখার মতো, আর কিছু না। কিন্তু যেটা দেখার মতো জিনিস সেটা হচ্ছে বর্ষাকালের প্রাকৃতিক শোভা। এইখানে এতটাই সবুজ, মানে চারিদিকে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই কিন্তু আপনি সবুজ দেখতে পারবেন। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ইকো রিসর্ট রয়েছে সেইখানে আসলাম, সেখানে এসে কথা বললাম। তো ওনারা প্রথমে ভেবেছিল যে আমরা মনে হয় থাকতে এসেছি। তো আমি যখন বললাম যে না, থাকতে না, আমরা মেনলি ইউটিউবে ভিডিও বানাই একটু, তো তখন বললো যে হ্যাঁ তুমি নাও, এখানে ফটোগুলো নাও, আর পরবর্তীতে আমি কোন রুমের কীরকম কী রেন্ট আছে আমি সেটা বলে দেবো। তো যাই হোক, আপনারা ইকো রিসর্টটা একটু ঘুরে দেখতে থাকুন, ততক্ষণে আমি ভদ্রলোকের সঙ্গে কথা বলে রেন্টটা কীরকম কী আছে সেইটা জেনে নিই। বরন্তি ইকো রিসর্টে যে সমস্ত রুমগুলো আছে সেগুলো হলো কটেজ, যার একদিনের ভাড়া 2800 টাকা, এবং সেখানে 2 জন অ্যাডাল্ট এবং 1 জন বাচ্চা থাকতে পারবে। টেন্টের ভাড়া 3250 টাকা, যেখানে 3 জন থাকতে পারবে। ডিলাক্স রুমের ভাড়া 5200 টাকা, ক্যাপাসিটি হলো 5 জনের, এবং ফ্যামিলি রুমের ভাড়া 6600 টাকা, যেখানে 6 জন থাকতে পারবে। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি রুমের ভাড়া সব মেনশন করে দিলাম, ওখান থেকে আপনারা পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। সঙ্গে রিসর্টের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই রিসর্ট সম্পর্কে আরও ইনকোয়ারি করে নিতে পারেন।
এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো রুম রয়েছে। এখানে কিছু পাকা রুম রয়েছে একদম, যেগুলো ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি কংক্রিটের রুম। আচ্ছা, এইখানে রয়েছে হচ্ছে কিছু টেন্ট। দেখুন, এগুলো হচ্ছে টেন্ট নাম্বার 4, এখানে টেন্ট নাম্বার 3, অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, 2, 1 মানে 4খানা টেন্ট রয়েছে। এগুলো 4টে টেন্ট। ওইদিকে 2টো কংক্রিটের রুম রয়েছে। সবথেকে বড় ব্যাপার, এইখানে কিন্তু রয়েছে একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে উঠে কিন্তু আপনি এই চারিদিকে যে পরিবেশ না, সেই পরিবেশের একটা সুন্দর দৃশ্য নিজের চোখ বন্দি করতে পারবেন। আর এইখানে যে বাগান রয়েছে না, বাগানটা একদম সবুজে সবুজ হয়ে রয়েছে, অন্তত এই বর্ষাকালের জন্য। শীতকালে কী হবে আমি জানি না। আর এইখানে রয়েছে আরও 3খানা রুম। তাই বড়ন্তিতে এসে যদি কেউ 1 রাত বা 2 রাত কাটাতে চান, তাহলে কিন্তু এই ইকো রিসর্টটাতে আপনারা কাটাতে পারেন। আমি অন্যান্য আরও সমস্ত অনেকগুলো ইকো রিসর্ট রয়েছে। রাস্তায় আস্তে আস্তে প্রচুর রিসর্ট দেখলাম, প্রায় 7-8খানা রিসর্ট আমি দেখতে পেয়েছি, বাট কোনো রিসর্টে ঢোকা হয়নি। কিন্তু এই রিসর্টটা দেখে আমার বেশ ভালো লাগলো। রিসর্টটা চারিদিকে এত সবুজ না, দেখে বেশ ভালো লাগলো, যার জন্য আমি রিসর্টটাতে ঢুকলাম। তো আপনারা চাইলে কিন্তু এখানে 2টো দিন কাটাতে পারেন। কাটিয়ে এখান থেকে যে বিভিন্ন জায়গাগুলো দেখার সেগুলো দেখতে পারেন, যেরকম গড় পঞ্চকূট রয়েছে বা জয়চণ্ডী পাহাড় রয়েছে, পাঞ্চেত, মাইথন, এই সমস্ত জায়গাগুলো ভিজিট করতে পারেন। যাই হোক, এখানে আর দাঁড়িয়ে বেশি কথা বাড়াচ্ছি না, কেননা এখানে যে সমস্ত গেস্টরা রয়েছে তারাও ঢুকতে থাকছে। আর এখানে সবথেকে বড় কথা কি, এখানে কিন্তু আপনার বুকিং ছাড়া আপনাকে এখানে কেউ অ্যালাউ করবে না। শুধুমাত্র জানি না আমাকে কেন অ্যালাউ করেছে, হয়তো ভাবছে খুব বড় সড়ো ইউটিউবার, জানি না, আমার সাবস্ক্রাইবার সংখ্যা দেখলে হয়তো অ্যালাউ করতো না। যাই হোক, আমাকে অ্যালাউ করলো, বললো ঠিক আছে তাড়াতাড়ি করে ভিডিও একটুখানি ফুটেজ নিয়ে তোমরা চলে যাও, কেননা 12টার পরে আর এখানে থেকো না। যাবতীয় যারা এই রিসর্টটা বুকিং করেছে, মানে যাদের বুকিং রয়েছে, তারাই একমাত্র এখানে এরপরে প্রবেশ করতে পারে। তাই জন্য আপনাদের যে সিকিউরিটির কিন্তু একটা পুরো ভালো রকম ধ্যান এখানে রাখা হচ্ছে। আর রাখা হবেই না বা কেন, গভর্নমেন্টের আন্ডারে এই সমস্ত জিনিসগুলো না বেশ ভালোই হয়। এর আগে আমি যে কন্যাকুমারী রামেশ্বরম গেছিলাম, সেখানেও কিন্তু আমরা যে গভর্নমেন্ট হলিডে হোমে ছিলাম, সেগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, এইখান থেকে বেরাবো, বেরিয়ে সোজা যাব হচ্ছে গড় পঞ্চকূট। সেদিন বড়ন্তি থেকে গড় পঞ্চকূট পৌঁছে আমরা পঞ্চকূট পাহাড় ভ্রমণ করেছিলাম, দেখেছিলাম সেখানকার মন্দিরের ধ্বংসাবশেষ এবং জেনেছিলাম পঞ্চকূট রাজাদের ইতিহাস। তবে ভিডিও অনেক বড় হয়ে যাওয়ায় সেই সব অভিজ্ঞতা নিয়ে আমরা আসছি আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।